এই আন্দোলনের মোড়টা আসলে সত্যিকারের অর্থে ঘুরিয়ে দেয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন স্লোগান দিচ্ছে মেয়েরা, কিন্তু সেখানে আপনার যখন তাদেরকেই আপনি নিজেই তো আন্দোলনের ভেতরে থেকে যখন আপনি ডিজোন করা শুরু করেছেন আফটার 5th অগাস্ট, সেদিন থেকে জুলাই স্পিরিট টিক 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 করে কমতে কমতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে এটা যে একটা স্পিরিট ছিল সেটাই কিন্তু আমরা ভুলতে বসেছি। সমন্বয়কের মতো এত কঠিন শব্দকে আপনি পাবলিক পরিসরে নিয়ে আসতে পেরেছেন, শিক্ষার্থীকে আনতে পারেননি। লিঙ্গ নিরপেক্ষ টার্ম শিক্ষার্থীকে আপনি আনতে পারেননি, শিক্ষার্থী জনতা বলতে পারেননি। আপনি এখানে ছাত্র জনতা বলে একটি পুরুষ চর্চার যে মাথার ডিসকোর্স, এখান থেকে আপনি বেরোতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের গেটে আপনাকে ঢুকতে দেওয়া হবে না যদি আপনি রক্তাক্ত না হন। এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমি বিশেষভাবে নিতে চাই, কারণ ব্র্যাক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়কদের সেই সময়কালীন দিন যাপন কীরকম ছিল সে বিষয়গুলোকে আসলে বইটিতে লেখা হয়েছে, এবং একই সাথে রাষ্ট্র সম্পর্কে তাদের ভাবনাটা কীরকম, কী ধরনের ভাবনা তারা ধারণ করছেন সে বিষয় নিয়েও বলা হয়েছে। এই জন্য বইটির রচনা, যেহেতু আমি আসলে বই আলোচনাতে এসেছি, বইটির রচনার সবচেয়ে ভালো দিক যেটা, যে এটি একটি দলিল, একটি দালিলিক একটা সংকলন, যে সংকলন আমাদেরকে মনে করিয়ে দিবে, যে সর্বপ্রথম যে জিনিসটি মনে করিয়ে দিবে সেটি হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থান, এটি যে অভ্যুত্থান এবং এর যে পার্টিসিপেশনটা ছিল, সেই পার্টিসিপেশনটা কোনোভাবে একক কোনো গোষ্ঠী শ্রেণী তার অন্তর্ভুক্ত ছিল না। দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের সোসাইটিতে কিছু ধারণা আছে, কিছু ডিসকার্সিভ থটস আমাদের মধ্যে ছিল, আমি বলবো ছিল। সেই থটসের একটা অন্যতম বিষয় কি, আমরা একটা জেনারেশন, যেহেতু আমি একজন নৃবিজ্ঞানী, তো সেই জায়গাটাতে এমন একটা কিছু বক্তব্য, সেই বক্তব্যটা এরকম ছিল যে হয়তোবা এইখানে তারাই পড়েন, এটা খুবই সত্য কথা, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে টিউশন ফিস, সেই টিউশন ফিস এফোর্ড করার সামর্থ্য সকলের থাকে না, কাজেই সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর লোকজন আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং এটার একটা ভাবনা, একটা প্রিসাপোজ ভাবনা, যেহেতু একটা প্রিভিলেজ গ্রুপ অফ কমিউনিটির সদস্যরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, সেহেতু তাদের রাষ্ট্র জাতি এগুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। আমি আবার বলছি, এটা একটা ধারণা। এই ধারণাটাকে ভীষণভাবে ভুল প্রমাণিত করে এই জুলাই যে আপরাইজিং হয়, সেই আপরাইজিংয়ে আমাদের যে সকল শিক্ষার্থী আছে তাদের পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন আমাদেরকে আশার আলো দেখায়। ঠিক ওই অর্থে আপনারা খেয়াল করবেন, প্যালেস্টাইন এবং গাজা ইস্যুতে যখন আমেরিকাতে হার্ভার্ডে খুব কোড অ্যান্ড কোড রিচ কিডদের মধ্যে থেকে যখন এই প্রতিবাদটা আসে, তখন সেটার গুরুত্ব কিন্তু ভিন্নতা ছাড়িয়ে যায়। তখন স্টেটের জন্য ইটস ভেরি হার্ড টু টেক এ ডিসিশন। আরও যদি খুব বাংলা ভাষায় বলি, যে যত সহজে ওই কৃষকের সন্তানদেরকে যেভাবে আপনি কোড অ্যান্ড কোড ম্যানিপুলেট করতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের, যত সহজে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হতাহতর ঘটনাকে আপনি ইতিহাসে লোকেট করতে পারেন, ঠিক ততটা সহজ নয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই হতাহত ঘটনাটাকে লোকেট করা বা দেখা। এবং মজার ব্যাপার, এই জুলাই অভ্যুত্থানের আগে আমরা কি আসলে এগুলো দেখেছি কি না, এটা একটা প্রশ্ন। অভ্যুত্থান চলাকালীন সময়ে তাদের পার্টিসিপেশন আমার স্পষ্ট মনে আছে, যখন আপনার কারফিউটা ভাঙলো, আন্দোলন কিন্তু আপনার এক পর্যায়ে 17-18 দিকে, মানে এক পর্যায়ে তাদের এক ধরনের কন্ট্রোল ওভার পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু চলে আসছিল। এবং সেই জায়গাতে তখন আমার এটাও মনে আছে যে তখন একজন আমাদের প্রাক্তন প্রতিমন্ত্রী ছিলেন আরাফাত সাহেব, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আমি দেখলাম আল জাজিরার মতো জায়গাতে তিনি বলছেন যে বিটিভি হচ্ছে গাজা অ্যাজ এ জেনোসাইড। আমি ঠিক বুঝলাম না জেনোসাইডের সংজ্ঞা উনি কতটুকু জানেন, কিভাবে বোঝেন। উনি বললেন যে বিটিভি হচ্ছে গাজার মতো জেনোসাইড এবং এটা হচ্ছে ক্যাজুয়ালিটি, যারা মারা গেছেন, এটা উনি ওখানে বলে আসলেন। তো সেই পর্যায়টাতে কিন্তু জাহাঙ্গীরনগর বলেন, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন, হলগুলোকে ভ্যাকেন্ট করে দেওয়া হলো। এমন দেখা গেল যে সেখানে, আপনারা জানেন জাহাঙ্গীরনগর একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, তো আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে সেখানে কিন্তু হলের প্রশাসনের থাকা খুব জরুরি। কিন্তু আমার মনে আছে যে আমরা যখন ওখানে গেলাম, আমরা 10 থেকে 12 জন শিক্ষক ছিলাম, সেখানে প্রশাসন বলতে কিছু ছিল না।
হল প্রশাসন বলতে কিছু ছিল না, প্রভোস্ট প্রক্টর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এমনকি অ্যাম্বুলেন্স যে যাবে জরুরি সেবা সেটাও ছিল না। হ্যাঁ, এবং হলের শিক্ষার্থীদেরকে আপনার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলো যে তারা হল ভ্যাকেন্ট করে ফেলবেন, এইরকম একটা অবস্থা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা আপনারা জানেন। ঠিক সেই সময় এই আন্দোলনের মোড়টা আসলে সত্যিকারের অর্থে ঘুরিয়ে দেয় হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ এই আন্দোলনকে যেভাবে বরাবর আপনি বিগত সরকারের সময় দেখবেন যে আন্দোলনটি হাইজ্যাকের একটা প্রবণতা আছে, যে কোনো আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া। এই বইটি যখন আমি পড়ছিলাম, পুরোটুকু পড়তে পারিনি, যতটুকু পেরেছি অনেকখানি পড়েছি। বইয়ের মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, যাদেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই গোষ্ঠীর প্রত্যেকে কোনো না কোনোভাবে ঈদের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে যুক্ত, অথবা তারা 2000 যে ভ্যাট বিরোধী যে প্রাইভেটের আন্দোলন সেটার সাথে যুক্ত। অর্থাৎ তাদের আন্দোলনের সাথে যুক্ততার একটা ওরিয়েন্টেশন আছে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখবেন যে এই জুলাই আন্দোলনে যে করা পার্টিদের আন্দোলন, এটাও তো একটা পরিচয়ের ব্যাপার, যে আমি যে একটা মুভমেন্ট দিব, আমি যে একটা আর্গুমেন্ট দিব, এটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানের ব্যাপার। আমি যখন পড়ছিলাম প্রথম লেখাটাই এটা ছিল হচ্ছে সম্ভবত ডেফোডিল ইউনিভার্সিটি যিনি আছেন তার, এবং উনি একদম কারেক্টলি পয়েন্টেড আউট যে ওনার বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু মুভ করতে পারছে না, অর্থাৎ ডেফোডিল ইউনিভার্সিটি থেকে মুভ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয় যার লেখা, যেই সমন্বয়কের লেখাটা আমি পড়লাম নর্থ সাউথে, যেহেতু আমিও ওখানে নর্থ সাউথে পার্ট টাইম পড়াই, ওই সময় ওখানে অনেকে বলছে যে ওখানে একটা কোড আছে যে ইফ ইউ ডোন্ট ব্লিড আপনাকে এন্টার করতে দেওয়া হবে না, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের গেটে আপনাকে ঢুকতে দেওয়া হবে না যদি আপনি রক্তাক্ত না হন। এটা কোত্থেকে আসছে? বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন থেকে আসছে। কিন্তু এই যে ব্যাপারটা, আমি যেখানে ছিলাম যে আপনার এই আন্দোলনটা কিন্তু এক অর্থে ম্রিয়মাণ হয়ে যাচ্ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই যে ব্র্যাক বলেন, এবং এই বিশ্ববিদ্যালয়ের নামটা আমি বিশেষভাবে নিতে চাই, কারণ ব্র্যাক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে যখন এই আন্দোলনটা একটু হয়ে যায়। ব্র্যাকের বিশ্ববিদ্যালয় থেকে যখন আপনারা জানেন যে রাস্তার দিকে তাকালে ওই রোতে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরপর আছে, তো সেখান থেকে যখন মুভমেন্টটা প্রসিড হওয়া শুরু করে, এই মুভমেন্ট এই পুরা আন্দোলনের যেটা ছিল কি জানেন, প্রেডিকশনের অভাব। অর্থাৎ যে স্টেটের প্রেডিকশনের মধ্যে ছিল না যে এই গোষ্ঠী এখানে এভাবে নামতে পারে, এই ইস্যুতে তার সাথে যুক্ততা বোধ করতে পারে। এই যে যুক্ততা বোধ করার ব্যাপারটা, এটা আমাদের যে বিগত শাসক গোষ্ঠী, সেই শাসক গোষ্ঠীর ম্যাথের মধ্যে ছিল না, ফর্মুলার মধ্যে না থাকার কারণেই কিন্তু এই আন্দোলনটা তখন বুস্ট আপ হয়। কিন্তু এটা খুব দুঃখজনক, এটা আমি আসলেই বলতে চাই, ঠিক যেভাবে আপনার জুলাই যখন ঘটেছে তার যে পার্টিসান, তার যে গ্রুপ আছে, সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রচুর নারী সেখানে ছিল, প্রচুর নারী, এবং এত নারী শিক্ষার্থী যে নারী শিক্ষার্থীর উপস্থিতি যদি না থাকতো এই আন্দোলনকে সফল করা বলেন অথবা এই আন্দোলনকে পরিচালনা করা বলেন, যেটি অসম্ভব। কিন্তু আমি এই বইটির একটি সমালোচনা করতে চাই। এই বইটিতেও আমি বারবারই বলেছি, এখানে বাংলা একাডেমির মহাপরিচালক আছেন, আমি ওনাকে এর আগেও ওনার জায়গাতে বলেছি, বারবার বলছি, এই পুরো মিডিয়া সকলে আপনারা শিক্ষার্থীর জায়গায় ছাত্র জনতা বলতে বলতে একটি রং ডিসকার্সিভের চর্চা কন্টিনিউয়াস করে দিয়েছেন এবং নারী শিক্ষার্থীদেরকে এখান থেকে ভ্যানিশ করে দিয়েছেন এই ডিসকোর্সের মধ্যে দিয়ে। আই এম ভেরি সরি টু সে, নাম্বার ওয়ান। এবং দ্বিতীয় বিষয়, আপনি যদি বলতে পারেন যে শ্রুতিমাধুর্য, সমন্বয়কের মতো এত কঠিন শব্দকে আপনি পাবলিক পরিসরে নিয়ে আসতে পেরেছেন, শিক্ষার্থীকে আনতে পারেননি। লিঙ্গ নিরপেক্ষ টার্ম শিক্ষার্থীকে আপনি আনতে পারেননি, শিক্ষার্থী জনতা বলতে পারেননি। আপনি এখানে ছাত্র জনতা বলে একটি পুরুষ চর্চার যে মাথার ডিসকোর্স, এখান থেকে আপনি বেরোতে পারেন নাই। আই এম ভেরি সরি। এটা মিডিয়াকে বলছি, এটা প্রশাসনকে বলছি, এটা আমি যেখানে যাচ্ছি সেখানেই বলবো। এই আজকে এই অনুষ্ঠানে আসার আগে আমি স্ট্যাটাসও দিয়েছি, শ্রুতি মধুর নাও হতে পারে, কারণ এটাই সত্য। এবং এই বইটি যখন আমি দেখছি, এই বইটিতে একজন মাত্র নারী সমন্বয়কের ইন্টারভিউ রোকেট করছে। আমি বইটি পড়েছি, না পড়ে তো আসিনি। তাহলে আমার কথা হচ্ছে, আন্দোলনের যে রেশিও, সেই রেশিওর মধ্যে আপনি রাস্তাঘাটে আপনি ক্লিপগুলো দেখেন, আপনি এখনও যদি ব্যাক যান ক্লিপগুলোতে দেখেন যে সেখানে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, সেখানের স্লোগান দিচ্ছে মেয়েরা, সামনে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন স্লোগান দিচ্ছে মেয়েরা।
কিন্তু সেখানে আপনার যখন তাদেরকেই আপনি নিজেই তো আন্দোলনের ভেতরে থেকে যখন আপনি ডিজোন করা শুরু করেছেন আফটার 5th অগাস্ট, সেদিন থেকে জুলাই স্পিরিট একটু 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 করে কমতে কমতে আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে যে এটা যে একটা স্পিরিট ছিল সেটাই কিন্তু আমরা ভুলতে বসেছি। তার কারণ দেখেন, ওই যে নারীকে প্রথমে আপনি তার ডিসকোর্স থেকে বাদ দিয়েছেন, তার অ্যাকনলেজমেন্ট থেকে বাদ দিয়েছেন, এরপরে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়েছেন। ইটস এ প্রসেস।